আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের ঢাকা ভার্সিটিতে যে বিগত 27 বছরের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ। তো আমরা সলভ করব কিভাবে? প্রথমে আমরা 23-24 সালে যে কোশ্চেন আসছে সেটা সলভ করব, তারপরে 22, 21, 20, 19 এইভাবে আমরা 1997 অবধি ঢাকা ভার্সিটিতে যেসব কোশ্চেন আছে সেগুলো সলভ করব। আর আমার যে ক্লাসের স্লাইডটা, এই স্লাইডটা আমি বানাইছি হলো একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা ওয়েবসাইটের হেল্প নিয়ে। তো একাডেমিক এবং অ্যাডমিশন পাঠশালা বা এএপি এর প্রতি কৃতজ্ঞতা রইল। আর তোমরা যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা। আর এই ভিডিওটার যে স্লাইডটা এটা আমি ইউটিউবে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা স্লাইডটা ডাউনলোড দিয়ে নিজেরাও কিন্তু প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখানে আমার প্রথম কোশ্চেনটা দেখো, এটা এবার আসছে আর কি 23-24 সালে। বলছে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 এবং ব্যাসার্ধের একটা সম্পর্ক দেওয়া আছে আমাদের। তো এইরকম কোশ্চেনগুলো অহরহবার আসবে। তো তোমাকে এই কোশ্চেনগুলো অনেক বেশিবার করে প্র্যাকটিস করে এটা শর্টকাট ওয়েতে করতে হবে। তো আমি তোমাদের প্রথমে একটু ডিটেলসে বোঝাবো আর কি, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবা প্রবলেম সলভ করতে করতে যে এটা কত তাড়াতাড়ি সলভ করা যায়। অ্যাকচুয়ালি এখানে আমাদের দুইটা গ্রহ বলছে, একটা বলছে চাঁদ এবং আরেকটা বলছে আমাদের পৃথিবী। ঠিক আছে, তো চাঁদের যে আমাদের গ্রহের যে ভর সেটা নাম আমি এম দিলাম, পৃথিবীর ভর শুধু এম দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম যে চাঁদের ব্যাসার্ধ হলো আর এম এবং চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, এই পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান হলো জিএম। এবং আমাদের পৃথিবীর ভরটাকে ব্যাসার্ধকে আমরা আর নাম দিলাম এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণকে আমরা জি নাম দিলাম। এখন দেখো তো সম্পর্ক আমাদের কি দেওয়া আছে। বলতে এই জিএমটা হলো আমাদের পৃথিবীর যে আমাদের অভিকর্ষ ত্বরণ সেটার 6/1, তার মানে জি গুণন 1/6, যেটাকে আমি জি ভাগ 6 লিখতে পারি। এবং আমাদের বলছে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তার মানে পৃথিবীর সাথে আছে, তার মানে পৃথিবীর যে আমাদের ব্যাসার্ধ আর তার হলো 1/4, মানে 1/4 গুণ। তাহলে কত আসবে? r/4। এই সম্পর্ক আমাদের দেওয়া আছে। এখন বলছে চাঁদের ভর কত, এই এমটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দুটো ইকুয়েশন করতে হবে ভাই, যে ভাইয়া কি জি ইকুয়ালটা আমরা কি জানি ভাইয়া, জিএম ভাগ আর স্কয়ার, এটা হলো পৃথিবীর ক্ষেত্রে সূত্র। আর জিএম সমান সমান আমরা কি লিখবো ভাইয়া, জি এম মানে হলো কার ভর বলতো, পৃথিবীর ভর, সরি চাঁদের ভর ভাগ আর এম, তারপর কি হবে, হোল স্কয়ার হবে। তো এই দুইটা ইকুয়েশন আমরা কি করে দিব বলতো, ভাগ করে দিব। যে ধরো জিএম আর জি এই দুটো আমরা ভাগ করে দিলাম, তাহলে জিএম ভাগ কত আসবে, জি ইজ ইকুয়াল টু, তাহলে এই পাশে আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে, জি এম ভাগ আর এম, তারপর হোল স্কয়ার গুণন আর স্কোয়ার, এটা আমাদের হচ্ছে ভাগ আসবে, এটা উল্টায় উপরে চলে যাবে, আর এখানে আসবে হলো জি এম। এখন একটা জিনিস মনে রাখবা, এরকম সম্পর্কের যদি কোশ্চেন থাকে তাহলে দেখবা যে জিনিসটা কনস্ট্যান্ট থাকে তারা কাটা যাবে, এটা 100% শিওর। এখানে এই যে জি আর জি কি কাটা যাবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে দেখি আর ভাগ আর এম, এর নিচে আমি দুটা, যেহেতু দুটার উপর স্কোয়ার আছে তাহলে আমি হোল স্কোয়ার বসাতে পারি, গুণন এম মনের ভর ভাগ পৃথিবীর ভর। ওকে, আচ্ছা। তো এখন আমরা যদি মানগুলো বসাই, দেখো তো জিএম এর মান কত, জি ভাগ 6। তো আমরা যদি এখানে জি ভাগ 6 বসায় দেই, তাহলে দেখো তো আমাদের জি আর জি কাটা যাবে, তাহলে কত আসবে, 1/6 ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা আর এম এর মানটা বসাই, দেখো তো আর এম এর মান r/4। তো এখানে যদি আমরা r/4 বসাই, 4টা উপরে চলে যাবে, তাহলে কত আসবে আমাদের, আর কাটা যাবে, তাহলে আসবে আমাদের 16 গুণন এম ভাগ এম। এই 16টাকে আমরা এই পাশে পার করে দিব, তাহলে দেখো তো এম ভাগ এম সমান কত আসে আমাদের, 1/5 আর 16 96 আসবে। এমটা এই পাশে পার করে দিব, তাহলে এম সমান কত আসলো, এম ভাগ 93। ওকে, তো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। আর তোমরা যদি এটা সরাসরি করতে চাও তাহলে একদম ডাইরেক্ট এই ভাগটা করে ক্যালকুলেশন করবা। প্রথমে বারবার করে প্র্যাকটিস শিখে নিবা। আর যে টেকনিকগুলো তোমাদের বললাম, যে জিনিসটা কনস্ট্যান্ট থাকে তারা 100% শিওর কাটা যাবে। শুধুমাত্র যাদের সম্পর্ক দেওয়া আছে তাদের মধ্যে আমরা ক্যালকুলেশনগুলো করব সমানুপাতিক ব্যস্তানুপাতিকের মাধ্যমে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যদি এখানে 1 নম্বরটা দেখি, বলছে এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে, যদিও আমরা কেপলারের সূত্র দেখছি যে অ্যাকচুয়ালি গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘোরে। তারপর ধরো ওই ম্যাথ করার ক্ষেত্রে আমরা উপগ্রহ উপবৃত্তাকারকে আমরা বৃত্তাকার ধরে নেই আর কি।
তো এখানে বলছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য যে সময় হয় তাকে আমরা কি বলি বলতো, টাইম পিরিয়ড বা ক্যাপিটাল টি। ঠিক আছে, তো আমি এখানে ধরো বৃত্তাকারও বলতে পারি, আমি উপবৃত্তাকার দিয়ে তোমাদের বোঝায় দিই। ধরো এখানে আমাদের ফোকাসে সাধারণত সূর্য থাকে। তো এই যে আমাদের ধরো এখান থেকে যাত্রা শুরু করে আবার এদিক দিয়ে ঘুরে এখানে আসলো, তাহলে তার টাইম লাগলো কত, টি। তাহলে টি এর সাথে আর এর কি সম্পর্ক, আর হলো আমাদের ব্যাসার্ধ। আর উপবৃত্তাকার পথে আমরা বলি সেটাকে গড় ব্যাসার্ধ, একই সূত্র, কোনো পার্থক্য নেই। তাহলে দেখা যায় টি স্কোয়ারটা হলো আর কিউবের কি হয়, সমানুপাতিক হয়। আমরা এইভাবেও লিখতে পারি, অথবা এই স্কোয়ারটাকে এই পাশে রেখে দিয়ে স্কোয়ারটা আমরা এই পাশে পার করে দিলে হবে আর এর পাওয়ার 3/2। 3/2 মানে কত, 1.5। তাহলে এটাও কিন্তু হয়। তাহলে টাইমটা কার সমানুপাতিক হবে, এই যে আর এর পাওয়ার 3/2, এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 2 নম্বর বলছে অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতা এইচ এর লেখচিত্র। এখানে অ্যাকচুয়ালি 2 টাইপের আমাদের লেখচিত্র আছে। আমি এটাকে, যদিও আমাদের সম্পর্ক আসবে, মানে প্রশ্নটা রিলেটেড হলো নিচেরটার সাথে, বাট আমি উপরেরটা তো বুঝাই দেই যেহেতু রিলেটেড কোশ্চেন। দেখো এটা হলো আমাদের পৃথিবীর কেন্দ্র। তুমি পৃথিবীর কেন্দ্র থেকে যত পৃষ্ঠের দিকে যাবা তত তোমার অভিকর্ষ ত্বরণ বাড়বে, এবং কিভাবে বাড়বে সেটা সমানুপাতিক। তার মানে তুমি যদি পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাও তাহলে সেটা তোমার গ্রাফটা হয় কেমন, সরল রেখা। আর সরল রেখা মানেই কি আমরা জানি, সরল রেখা মানেই সমানুপাতিক। এই যে ওয়াই এর সাথে যদি এক্স এর সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে তাকে আমাদের গ্রাফটা কেমন পাবো, সরল রেখা পাবো। ঠিক আছে, আর যদি ধরো ওয়াই সাথে এক্স এর বর্গের সমানুপাতিক হয় তখন আমরা গ্রাফটা পাবো পরাবৃত্ত বা প্যারাবোলা, পরাবৃত্ত। আর যদি আমাদের ওয়াই আর এক্স এর সাথে যদি আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক পাই, এই যে এরকম, তখন আমাদের গ্রাফটা হয় অধিবৃত্ত, অধিবৃত্ত। যাই হোক, রিলেটেড তাই বলে দিলাম। তাহলে দেখো পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত তুমি যদি যাও তাহলে তোমার অভিকর্ষ ত্বরণ কিভাবে বাড়ে, সমান অনুপাতে বাড়ে, তার মানে সমানুপাতিক ভাবে বাড়ে। আমি এটা এইভাবে দেখাই দিলাম। ঠিক আছে, এই যে এটা হলো ধরো জি এর মান, এই যে কালো কালার যেটা এটা হলো জি এর মান, আর এটা হলো আমাদের ডিস্টেন্স ধরো যাচ্ছি। পৃষ্ঠে গেলাম, ওকে ফাইন, এটা আমরা পৃষ্ঠে গেলাম। এরপরে তুমি পৃষ্ঠ থেকে যদি আরো উপরে যাও, এই যে পৃষ্ঠ থেকে যদি আরো উপরে যাও তাহলে তখন তোমার গ্রাফটা কেমন জানো, এইরকম করে আর কি পাকায়া যাবে। জাস্ট বোঝানোর জন্য আমি এখানে এইভাবে দিলাম, আর এখানে তো লেখাই আছে, দেখো এই যে গ্রাফটা কেমন হবে, এইভাবে বাঁকায়া যাবে। ওকে, সো এটা হলো আমাদের কি, এটুকু হলো আমাদের পৃষ্ঠ থেকে উচ্চতা। পৃষ্ঠ থেকে আমরা যদি উচ্চতার দিকে যাই তখন আমাদের গ্রাফটা হবে এরকম। তাহলে জিনিসটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। পৃষ্ঠ থেকে কেন্দ্র হলে পারে মূল বিন্দুগামী সরলরেখা, আর সরি মানে কেন্দ্র থেকে পৃষ্ঠ, আমি এখানে উল্টা লিখছি, সরি, এটা হবে কেন্দ্র থেকে পৃষ্ঠ। কেন্দ্র থেকে পৃষ্ঠের দিকে আমরা যদি যাই তখন গ্রাফটা কেমন হয়, সরলরেখা। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ হলে এইটুকু সমানুপাতিক সম্পর্ক, আর পৃষ্ঠ থেকে যদি উচ্চতা বলে তখন আমাদের গ্রাফটা হবে এরকম। এখন এখানে আমাদের বলতে পৃষ্ঠ হতে গভীরতা, তাহলে এখানে একটা তোমাকে বুঝতে হবে যে আমাদের পৃষ্ঠ হলো এইটা, আমরা পৃষ্ঠ থেকে যদি গভীরতা মানে নিচের দিকে যদি যাই তাহলে এটা হলো আমাদের কেন্দ্র, এটুকু যদি আমরা ডি বলি তাহলে এটুকু কত হয়, আর মাইনাস ডি হয়। ওকে, তাহলে দেখো আমরা যদি পৃষ্ঠ থেকে গভীরে যাই, আচ্ছা তোমরাই বলো যে কেন্দ্র থেকে যদি পৃষ্ঠের দিকে যাই তাহলে অভিকর্ষ ত্বরণ যদি সমান অনুপাতে বাড়ে, তাহলে তুমি যদি পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাও তাহলে অভিকর্ষ ত্বরণ সমান অনুপাতে কি হবে, কমবে। আর সমান অনুপাতে যদি কমে তাহলে আমাদের গ্রাফটা কেমন হয় বলো তো, আমরা এটা আগেও করছি, এই যেরকম সরলরেখাই হবে, বাট এটা কি হবে, কমে এরকম হয়ে যাবে। আর যদি বাড়ে তাহলে হয় এরকম। ঠিক আছে, আর কমলে বাড়ে সেটা নিচের দিকে চলে আসবে। তাহলে এখানে যেহেতু আমাদের পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাব তাহলে অভিকর্ষ ত্বরণ সমান অনুপাতে কমবে, তাহলে গ্রাফটা হবে এরকম। আর এটার অ্যান্সার হবে কত, এ নাম্বার। আশা করি এটা বুঝাইতে পারছি। এরপরে 3 নাম্বার আমাদের বলছে যে গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র, এটা হলো আমাদের কেপলারের যে দ্বিতীয় সূত্র আছে না, এটা কিন্তু সেই দ্বিতীয় সূত্রটাই। আচ্ছা আমি যদি এখানে এরকম করে তোমাদের বোঝাই, দেখো যেটা অ্যাকচুয়ালি কোন সূত্রটা ফলো করে। আচ্ছা ধরো এখানে আমাদের সূর্য তো আমাদের এই ফোকাসের যে কোনো একটা বিন্দুতে থাকবে, তাই না। আমি ধরে নিলাম ধরো সূর্য এখানে আছে, যে কোনো ফোকাসে থাকতে পারে, আমরা তো জানি উপবৃত্তের 2টা ফোকাস। আচ্ছা বললাম এখানে একটা গ্রহ আছে, এই গ্রহটা এই উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে গ্রহের এই বিন্দুতে আমাদের বেগের দিক থাকবে এইদিকে,
ঠিক আছে, গ্রহের ভর যদি এম হয় তাহলে এখানে আমরা এল সমান কি পাবো বলো তো? এল সমান পাবো এম ভি আর, এটা আমাদের কি বলে কৌণিক বেগ, রাইট? আর এখানে আরটা কি? আরটা হলো এই যে সূর্য থেকে এইটুকুর ডিস্টেন্স, আর ব্যাসার্ধ। তাহলে এইটুকু আমরা কি পাচ্ছি? এখানে আমরা এল সমান পাচ্ছি এম ভি আর। এখন বললাম বস্তুটা ধরো এই বিন্দুতে আছে, বস্তুটির ভর এমই আছে, আর বস্তুটার বেগের দিক ধরো আমি এই দিক দিলাম, ঠিক আছে? তো এবার আমাদের আর এর মান কত একটু ভালো করে খেয়াল করো। এবার কিন্তু আর আগের আরটা নাই, এবার চেঞ্জ হয়ে গেছে, এটার নাম ধরো আমি আর ড্যাশ দিলাম, এবং এখানে আমাদের বেগটাও সেম থাকবে না, বেগটাও চেঞ্জ হয়ে যাবে, সেই বেগের নাম আমি ভি ড্যাশ দিলাম। তাহলে বলো তো এল সমান কি হবে আমাদের? এল সমান আসবে হলো এম ভি ড্যাশ আর ড্যাশ। তার মানে এখানে আমাদের ভি এবং আর দুটাই কিন্তু চেঞ্জ হলো, ওকে? বাট আমাদের কৌণিক ভরবেগটা সেম থাকবে। এখন বলবো যে ভাইয়া কিভাবে? দেখো আমরা তোমরা সবাই হয়তো বা উপগ্রহের বেগ সূত্রটা পড়ছো, ভি সমান সমান রুট ওভার জি এম ভাগ, এই সূত্রটা পড়ছো। তাহলে দেখো আর যত বেশি হয় বেগ তত কি হয়? কমে যায়। তো এখানে দেখো আর আমাদের কম ছিল, তাই আমাদের বেগ কি হয়েছে? বেশি হয়েছে, তাই না? এই যে বেগটা হয়েছে বেশি। আর এখানে আমাদের দেখো আর ছিল বেশি, তাই আমাদের বেগ হয় কম। তার মানে কম বেশি, তো আলটিমেটলি এম যেহেতু কনস্ট্যান্টই আছে, তো এই কম বেশির কারণে আমাদের টোটাল গুণফলটা কি হবে? সমানই থাকবে। একটা এক্সাম্পল দিয়ে ধরো আমি বললাম এম এর মান হলো 10 কেজি, ভি এর মান বললাম ধরো 20 কেজি, এবং আর এর মান ধরো বললাম হলো 2 মিটার, সরি ভি এর মান হলো 20 মিটার পার সেকেন্ড, আর এর মান হলো 2। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমরা কত পাবো বলো তো? 400 পাবো, রাইট? 400 পাইলাম আমরা কৌণিক ভরবেগ। এই ক্ষেত্রে আমরা এই পয়েন্টে যদি যাই আমাদের এম 10ই থাকবে, এবং দেখা যাবে ভিটা কিন্তু কমে যাবে। কেন? কারণ ব্যাসার্ধ বেড়ে গেছে। তো ধরো আমি এক্সাম্পল স্বরূপ বললাম যে ভিটা কমে ধরো হয়ে গেছে 10 এবং ব্যাসার্ধ হয়ে গেছে 4। দেখো তো গুণ করলে কত হয়? 400 হয় না? তো এইভাবে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে। তুমি যে পয়েন্টে যাও না কেন বেগ এবং ব্যাসার্ধ আমাদের চেঞ্জ হবে, বাট টোটাল যে আমাদের কৌণিক ভরবেগ সেটা সবসময় এখানে। তো এই কারণে আমরা এখানে কি বলি যে কৌণিক ভরবেগটার সংরক্ষণ নিতে এখানে কাজে আসবে এই সূত্রটাতে, ক্ষেত্রফলের সূত্রটাতে, ওকে? আচ্ছা, 4 নম্বর আমাদের বলছে যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত। ধরো তোমার এই সূত্রটা মুখস্থ নেই, মানে মাত্রাটা মুখস্থ নেই, তখন আমরা সূত্র থেকে আনবো এফ সমান সমান জি এম ওয়ান এম টু ভাগ আর স্কোয়ার। তো জি সমান আমরা কি পাচ্ছি? এফ আর স্কোয়ার ভাগ এম ওয়ান এম টু। এফ এর একক কি? নিউটন, আর একক কি? মিটার, তাহলে নিউটন মিটার স্কোয়ার ভাগ এম এর দুইটা এম যেহেতু, তাহলে কেজি গুণন কেজি আসবে, কেজি স্কোয়ার। তাহলে কি আসে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো নিউটনকে ভাঙালে আমরা কি পাবো? এম এল পার টি স্কোয়ার গুণন, আর মিটারকে এল স্কোয়ার গুণন কেজিকে পার এম স্কোয়ার। আমরা যদি সবগুলো একসাথে ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখো? এল কিউব পার এম পার টি স্কোয়ার, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে 4 এর কি হবে? এল কিউব পার এম পার টি স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। সো তোমাদের যেটা মাত্রা যে মুখস্থ করতে হবে এমন না, তোমরা চাইলে পারে সূত্র থেকে এগুলো আর কি বানিয়ে নিতে পারো। দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ এবং অন্য একটি কণার ভর 3 গুণ হয়? তো এই যে দ্বিগুণ, 3 গুণ, অর্ধেক এরকম সম্পর্ক দেওয়া আছে, তাহলে দুইটা ক্ষেত্র হবে। তো এই ক্ষেত্রে আমরা এই প্রথম ক্ষেত্রে আমাদের সবসময় এগুলো ধরে নিতে হবে। তো একটার ভর আমি m1 বললাম আর একটার ভর আমি m2 বললাম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব আমি r ধরে নিলাম। তাহলে f সমান কি হবে? জি m1 m2 ভাগ r স্কোয়ার। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাদের ভর কি হয়েছে? প্রথমটার ভর দ্বিগুণ হয়েছে, তাহলে 2m1, এবং দ্বিতীয়টার ভর কত হয়েছে? 3 গুণ, তাহলে 3m2, এবং দূরত্ব কত হয়ে গেছে? 2r। তাহলে নতুন আমাদের মহাকর্ষ বল আমি এফ ড্যাশ নাম দিলাম, এটা সমান সমান কি হবে? জি 2m1 গুণন 3m2 ভাগ ব্যাসার্ধ হলো 2r, তারপর স্কোয়ার, তার মানে কত আসবে? 4r স্কোয়ার, রাইট? তো আমরা এখন এই যে জি m1 m2 ভাগ r স্কোয়ারটাকে আলাদা করব, আর এই 2 দুগুণে 4, তাহলে আসবে 3 ভাগ 2 গুণন জি m1 m2 ভাগ r স্কোয়ার। তো এটাকে আমরা কি বলতে পারি? এফ বলতে পারি না? 3 ভাগ 2 মানে কত? 1.5 এফ, তার মানে আগের বলের 1.5 গুণ হয়েছে। তাহলে অ্যান্সারটা কি হবে?
5 নাম্বারটা। 6 নম্বর আমাদের কি বলছে, সর্বনিম্ন কত বেগে ভূমি থেকে এম ভরের বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার কখনো ফিরে আসবে না। তো আমরা জানি যে বেগে নিক্ষেপ করলে পারে ফিরে আসে না সেটাকে বলা হয় মুক্তিবেগ। মুক্তিবেগ। তো মুক্তিবেগ সমান আমাদের সূত্র কি হয়, √2gm/r =√2gr। ঠিক আছে, তাহলে এখানে কি হবে 6 নাম্বার, কারণ আমাকে ছোট হাতের জি দেওয়া আছে। 7 নম্বর বলছে আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব ভি হলে পৃষ্ঠ থেকে আর উচ্চতায় বিভবের মান। আচ্ছা, তাহলে ধরলাম এটা হলো আমাদের পৃথিবী, এটা হলো আমাদের কেন্দ্র, এটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে এই যে ব্যাসার্ধ আছে এখানে আমাদের ভি এর মান কত, ভি এর সূত্র কত হবে, ভি সমান সমান -gm/r সূত্র। যেহেতু আর ব্যাসার্ধ আছে তাহলে আমাদের আর বসালাম। অ্যাকচুয়ালি সূত্র হলো এরকম, ভি সমান সমান -gm/r। এই স্মল আর ডিফাইন করা হয় কিভাবে, ওই আমাদের যে গ্রহ আছে সেই গ্রহের কেন্দ্র থেকে সবসময় যে দূরত্বে আমরা বের করব বিভব। আচ্ছা, এরপরে বলছে আমাদের এটার মান কত দেওয়া আছে, ভি দেওয়া আছে। এখন বলছে আমাদের এই পৃষ্ঠ থেকে আরো আর উচ্চতায় গেলাম আমরা, তাহলে এই বিন্দুতে আমাদের ভি এর মান কত আসবে, ভি ড্যাশ সমান আমি নাম দিলাম -gm ভাগ, দেখো তো এবার আমাদের কেন্দ্র থেকে দূরত্ব কত, সবসময় আমাদের দূরত্ব হিসাব কই থেকে হবে, কেন্দ্র থেকে হবে। তাহলে এইটুকু আর আর এইটুকু আর, তাহলে কত হয় 2r। এটাকে আমরা কি লিখতে পারি 1/2 গুণন -gm/r লিখতে পারি। তো এটাকে আমরা ভি বলি, তাহলে কত আসবে v/2। অ্যান্সার তাহলে কত হবে 7-এর বি নাম্বার। আই গেস আমি বুঝাইতে পারছি। আচ্ছা, 8 নম্বর বলছে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জি। আচ্ছা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই দ্বারা প্রকাশ করি। ই সমান সমান আমরা কি জানি ভাইয়া, gm/r², রাইট। আচ্ছা, এটাকে আমরা কি নাম দিছি, স্মল জি, কারণ আমরা জানি যে আমাদের যে ক্ষেত্র প্রাবল্য আছে এবং অভিকর্ষ ত্বরণ আছে সেই দুইজনের সাংখ্যিক মান সমান হয়। ওকে, বলছে ঘনত্ব, আচ্ছা পৃথিবীর ঘনত্ব সমান হয় ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, একটা কাল্পনিক গ্রহণে আমরা কথা বলতেছি যার ঘনত্ব পৃথিবীর ঘনত্ব সমান এবং ব্যাসার্ধ হলো পৃথিবীর দ্বিগুণ হয়, তাহলে ওই গ্রহে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত। তো এটা ধরো আমাদের পৃথিবীর ছিল, আর এটা ধরো আমরা অন্য একটা গ্রহের বের করব, সেটা হলো কাল্পনিক গ্রহ, এর আমরা ক্ষেত্র প্রাবল্য বের করবো। তো ক্ষেত্র প্রাবল্য ই বের করা যে কথা, জি বের করা একই কথা। সো এটার নাম আমি জিটা দিলাম। যেহেতু আমাদের ঘনত্ব আছে তাহলে জি সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো, gm/r² লিখতে পারি, অথবা আরটা লিখতে পারি 4/3 পাই আর রো জি। যেহেতু ঘনত্ব আছে তাহলে আমাদের এই সূত্রই বসাতে হবে। আর এখানে আমাদের জি ড্যাশ সমান কি হবে 4/3 পাই। দেখো তো এবার আগের ব্যাসার্ধ আমরা আর ধরে নিছিলাম, এবার সেটা দ্বিগুণ হবে, তাহলে কত হবে 2r, তাই না। আগে আমাদের আর ছিল, এবার আমরা দ্বিগুণ করছি, তাহলে 2r করছি, 2r রো জি। তো এখানে 2টাকে যদি আমরা প্রথমে লিখি তাহলে লেখো তো লিখতে পারি না 4/3 পাই রো জি। তো এটার মানে কি স্মল জি না, এই যে জি সমান সমান gm/r² যে কথা, জি সমান সমান 4/3 পাই আর রো জি একই কথা। তো আমরা ওইটার মানটা এখানে বসাই দিলাম, সরি পাই আর রো জি, 2 দিয়ে আসলে আনসার আমাদের। ওকে, 9 নম্বর বলছে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ চাঁদের সাপেক্ষে মুক্তিবেগ vm হলে কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, ভি আমাদের মুক্তিবেগ কিসের উপর ডিপেন্ড করে, √2gr, রাইট। তাহলে আমাদের যে অভিকর্ষ ত্বরণ আছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে দেখো আমরা জানি যে মনের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 ভাগ। তাহলে মনের অভিকর্ষ ত্বরণ আমাদের কম, অভিকর্ষ ত্বরণ কম হলে মনের আমাদের মুক্তিবেগ কি হবে, কম হবে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের পৃথিবীর মুক্তিবেগটা বেশি, তাহলে ভি ইজ গ্রেটার দেন vm। আশা করি এটা আমি বুঝাইতে পারছি। এরপরে দেখো 10 নম্বর আমাদের বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/1 হবে। এই টাইপের কোশ্চেনগুলো অনেকবারই আসে। 1/1 না বলে তোমাকে বলতো 1% হবে, একই কথা বোঝায়। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আমাদের এইচটা বের করতে হবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান জিএইচ, বলছে এই জিএইচ এর মানটা জি এর 1/100। এই 1/1 মানে 1% মানে 1/100 হবে। তো জিএইচ কে ভাঙে আমরা কি লিখতে পারি, আমরা তো জানি যে এইচ মিটার উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্র জিএইচ সমান জি ইন্টু r/r প্লাস এইচ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু জি ইন্টু 1/100।
100। তো উভয় স্থান জি আর জি কাটা গেল, এই হোল স্কোয়ারটা এই পাশে গেলে আমাদের কত আসবে আর ভাগ আর প্লাস এইচ রুট ওভার 1/100। তাহলে রুট ওভার 1 কে করলে 1 এ আসবে, আর 100 কে রুট করলে আসবে 10। তাহলে কত আসবে 1/10। তাহলে এখানে আমরা আর আর গুণ করলে পাচ্ছি হলো আর প্লাস এইচ সমান 10r। তাহলে এইচ সমান পাচ্ছি হলো 9r, রাইট। তাহলে এখানে আমাদের 9 গুণন আমাদের আর এর মান কত দেওয়া আছে 6.38 গুণন 10⁶ মিটার। ওকে ফাইন। তাহলে এখানে 5 নং 45, 6 নং 54, তার মানে আমাদের 54 পয়েন্ট আরও কিছু একটা থাকবে, আমি ধরো ওইটা বাদ দিলাম। যদি এটা আমাদের 2010 সালের কোশ্চেন তখন ক্যালকুলেটার ইউজ করা যায়, তো তারপর আমরা চেষ্টা করব যতটুকু ক্যালকুলেটার ছাড়া করা যায়। তাহলে 54 দশমিক সামথিং একটা থাকবে গুণন 10⁶ আছে। ওকে, সো এরকম অপশন তো দেখতেছেন, একটা আছে 5.74 গুণন 10⁶। একটা কথা মনে রাখবা, দশমিকটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও তাহলে 10⁻⁻ অ্যাড করতে হবে তোমাকে। 10⁻⁻ তত, তুমি দশমিককে যত ঘর ডান দিকে নিয়ে যাবা 10⁻⁻ তত ঘর তোমাকে গুণন করে দিতে হবে। আর দশমিককে তুমি বাম দিকে যত ঘর নিয়ে আসবা 10⁻+, বা শুধু আমি বলতে পারি 10⁻, তত ঘর তোমাকে অ্যাড করে দিতে হবে। তো ধরো এখানে আমাদের 5 পয়েন্ট আছে, তাহলে আমি দশমিকটাকে এক ঘর বামে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাবে 5.4, সাথে আরো ধরো কিছু একটা আছে। তাহলে এক ঘর বামে নিয়ে আসলে আমাদের কি বলছি 10⁻1 আমাদের অ্যাড করে দিতে হবে, যেহেতু আমি বামে নিয়ে আসছি। তাহলে কত হচ্ছে 5.4 গুণন 10⁻7, আরো ধরো দশমিক কিছু একটা আছে। সো কাছাকাছি মান কোনটা, এই যে 5.74 গুণন 10⁻7, এটা হবে আমাদের অ্যান্সার। তো এরপরে আমাদের 11 নম্বর বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ এখানে 400 না, অ্যাকচুয়ালি এটা হবে 4000 মাইল হলে আনুমানিক কত উচ্চতায় মধ্যাকর্ষণ বল, যেটাকে আমরা এমজি বলি, পৃথিবীর পৃষ্ঠের বলে এত % হবে। তাহলে দেখো কত উচ্চতায় মধ্যাকর্ষণ বল, উচ্চতায় তো আমাদের অভিকর্ষণ ত্বরণ চেঞ্জ হয়ে জিএইচ হয়ে যাবে, তাহলে বল হয়ে যাবে এমজিএইচ। এটা হবে পৃথিবীর পৃষ্ঠের বল হলো এমজি, এত 1% মানে 1/100। একদম হুবহুব, মাত্র যে আমরা 10 নাম্বারটা করলাম এটা সেম। উপপাশ থেকে এম আর এম কাটা যাবে, তো আমরা জিএইচ আর জি এর মধ্যে যদি সম্পর্ক নেই তাহলে দেখবো আমাদের এইচ সমান আসবে হলো 9r, রাইট। এইচ সমান কত আসবে 9r। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে 1% যদি বলে তাহলে উচ্চতার ক্ষেত্রে আমাদের এইচ সমান কত আসে 9r আসে, এটা হলো আমাদের শর্টকাট। তাহলে এখানে 9 গুণন আর এর মান ছিল 4000 মাইল, তাহলে 36 দিয়ে আমাদের 3টা শূন্য হবে, এটা হবে অ্যান্সার, এত মাইল। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের এ নাম্বার। ওকে, এরপরে দেখো 12 নম্বর আমাদের কি বলছে যে ভূপৃষ্ঠ থেকে একদম অল্প উচ্চতায় ভূপৃষ্ঠের সমান্তরালের নভোযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে। তাহলে ধরো আমাদের এটা ধরলাম আমাদের পৃথিবী, এখান থেকে খুবই অল্প উচ্চতায় একটা আমাদের মহাকাশযান আছে। ওকে, তো এই মহাকাশযানটা আমাদের এভাবে চলতেছে, মানে এর দিকটা তো অ্যাকচুয়ালি সমান্তরাল হয়, এটা আর কি বোঝাইছে। তো এইভাবে যখন সে চলবে তখন বলবে যে কত দ্রুতিতে, তার মানে এর বেগ কত হলে আমাদের বলছে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে। তাহলে ওজনহীনতা তখনই অনুভব করবে আমাদের এই মহাকাশযানের ভর যদি এম হয়, তাহলে আমার এমজি খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, আর আমাদের কেন্দ্র বিমুখী বল এইদিকে আমাদের ক্রিয়া করবে। এই দুইটা যদি সমান হয় তখনই আমাদের যাত্রীরা কি করবে, নিজেকে ওজনহীনতা অনুভব করবে। তার মানে আমাদের এই এমজি সমান কত হবে, আমাদের এম ভি স্কোয়ার ভাগ কত হবে আর। তো এখানে আমাদের আরটা অ্যাকচুয়ালি কত বলো তো, ব্যাসার্ধ হবে, কারণ আমি এই পৃথিবী থেকে ব্যাসার্ধ আর, আর এইটুকু উচ্চতা আমাদের বলছে এই যে অল্প উচ্চতা, তো এইটুকু অ্যাকচুয়ালি আমরা হিসাবে নেব না। তাহলে আমাদের এম এম কাটা যাবে, তাহলে ভি সমান কি পাবো আমরা রুট ওভার আর জি। আরটা অ্যাকচুয়ালি হবে কি ব্যাসার্ধ আর, তাহলে আর জি, সরি হ্যাঁ এটাই আর জি। তাহলে আর এর মান আমাদের কত রুট ওভার 6.4 গুণন 10⁶। দাঁড়াও 1 মিনিট, এখানে আমাদের আছে, আমি এইভাবে রাখি, ধরো 64 গুণন দুইটা শূন্য, এটাকে আমরা যদি কিলোমিটার করি, কিলোমিটারকে মিটার করি, তাহলে 10⁵ হবে গুণন জি এর মান 9.8, এটাকে আমি ধরো 10 ধরে নিলাম, আমি একটু বেশি ধরে নিলাম, তার মানে আমার অ্যান্সারটা একটু বেশি আসবে। তাহলে কত আসতেছে রুট ওভার 64 গুণন 10⁶। তো আমি আলাদাভাবে যদি রুট করি তাহলে রুট ওভার 64 গুণন রুট ওভার 10⁶।
তাহলে এটা কত আসবে 8 গুণন 10⁶ কে রুট ওভার করলে 10⁻³ আসবে। কি হবে এই যে 10⁶, এরপর কত হবে 1/2, তার মানে 6টাকে বাইরে না, তাহলে আসবে 10⁻³। এটা তো বোঝাই যাচ্ছে। তো অ্যান্সারটা কিন্তু আমার একটু বেশি আসবে, কারণ আমি 9.8 কে 10 ধরে নিছি। তো এখন এত মিটার পার সেকেন্ড আসলো। এখন তুমি যদি এটাকে কিলোমিটার বানাতে চাও 8 গুণন 10⁻³, তুমি এই মিটারকে কিলোমিটার পার সেকেন্ড বানালা, তাহলে উপরে কিলো কথাটা তুমি এক্সট্রা অ্যাড করে দিলা, লবে কিলো কথাটা অ্যাড করে দিলে তোমার তার সম পরিমাণ মান 10⁻³ দ্বারা হরে ভাগ করে দিতে হবে। তাহলে এটা কাটা গেল, আসলো 8 কিলোমিটার পার সেকেন্ড। অ্যান্সারটা একটু বেশি আসছে, তাহলে এর থেকে কম হবে কত 7.9। আশা করি এটা আমি বুঝাইতে পারছি। এরপরে আমাদের বলছে 13 নম্বর, যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। এটা একটু আগে আমি তোমাদের করালাম যে LM10, তাই না, লিওনেল মেসি LM10 এইভাবে মনে রাখবা। প্রথমটা হলো কিউব, তারপরটা হলো -1, তারপরটা হলো -2, শেষ। এটা হলো আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের একক। ওকে, তাহলে এটা হবে আমাদের কত ডি নাম্বার। দেখো 14 নম্বর বলছে যে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে ভর। এখানে কিন্তু ভর বের করতে বলছে। তো এটা ধরো আমাদের পৃথিবী, এইভাবে আমাদের ওজন কিন্তু সরি আমার একটু আঁকানো হইলো, বাঁকা হইলো। আচ্ছা যাই হোক, আমরা তো এটা চিনি তাই না, এটা হলো আমাদের মেরুবিন্দু, আর এটা হলো আমাদের কি আনুভূমিক, বা এটাকে আমরা বলি বিষুবীয় রেখা বা নিরক্ষরেখা। তো এখানে আমাদের বলছে ভর। অনেকেই ধরো ওজন টোজন বের করে একদম অস্থির অবস্থা, পরে যারা দেখবে যে এখানে ভর চাইছে, তাহলে ভর কি চেঞ্জ হবে? তুমি দুনিয়ার আকাশ পাতাল ভেদ করে যেখানেই নিয়ে যাও না কেন, ভর কিন্তু কখনোই চেঞ্জ হবে না, রাইট? তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, দ্য সেম অ্যাজ বিফোর। ভর অপরিবর্তিত, আগে যেমন ছিল এখনো তেমনই আছে। ওকে, আচ্ছা 15 নম্বরে বলছে আমাদের দুটি গ্রহের ঘনত্ব সুষম সমান। আচ্ছা, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ। প্রথম গ্রহের উপরিভাগের এবং দ্বিতীয় গ্রহের উপরিভাগের জি এর অনুপাত। তাহলে ধরো আমাদের দুইটা গ্রহ দেওয়া ছিল, এইটা আর এইটা। ওকে, তো প্রথমটার নাম আমি 1 দিলাম, এটার নাম আমি 2 দিলাম। দুইটারই কিন্তু ঘনত্ব সমান, তাহলে রো দুইটারই সেম। ওকে ফাইন। প্রথমটির ব্যাসার্ধকে R1 নাম দিলাম, এটার ব্যাসার্ধকে R2 নাম দিলাম। বলতে প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে R1 সমান 2R2, সম্পর্ক একটা পাইলাম। এবং বলছে দ্বিতীয় গ্রহের, এখন আমাদের জি এর অনুপাত চাইছে। সো এটার ধরো আমি জি1 নাম দিলাম, এটা ধরো জি2 নাম দিলাম। তাহলে আমরা জানি জি1 ভাগ জি2 সমান আমাদের কি হবে 4/3 পাই আর রো জি। আমরা কি সূত্র জানি 4/3 পাই আর রো জি। ভাই এই সূত্র কেন? কারণ আমাদের ঘনত্ব দেওয়া আছে, এই যে ঘনত্ব দেওয়া আছে। তো উভয়ের 4/3, তোমাদের তো বলছি এরকম সম্পর্ক দেওয়া থাকলে সমান যারা মানে যারা কনস্ট্যান্ট আছে তারা কি যাবে, সব কাটাকাটি যাবে। তাহলে 4/3 কাটা যাবে, পাই কাটা যাবে, রো কাটা যাবে, জি যেহেতু একটা কনস্ট্যান্ট এটাও কাটা যাবে। তাহলে আর এর সাথে সম্পর্ক, তাহলে জি1 R1 ভাগ R2, R1 মান হলো 2R2, তাহলে 2R2 ভাগ R2, R2 আর R2 কাটা গেল, আসলো শুধু 2, তার মানে কত 2/1, অ্যাকচুয়ালি কত 2:1। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 2:1। আশা করি এটা আমি বুঝাইতে পারছি। আচ্ছা, এরপর 16 নম্বর আমাদের বলছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ভর যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধ ভরের এত গুণ। মঙ্গল গ্রহে একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত? তো এই কোশ্চেনটা দেখো, তোমাকে এখানে দুইটা একটু বোঝার জন্য আমি একটু ডিটেলসে করাচ্ছি। মঙ্গল গ্রহের ভরটাকে আমি mm মার্স যেহেতু mm দ্বারা প্রকাশ করলাম, এবং পৃথিবীর ভরকে me দ্বারা প্রকাশ করলাম। মঙ্গল গ্রহের ব্যাসার্ধকে rm মার্সের জন্য rm, আর এটা হলো re, ঠিক আছে। আচ্ছা, মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণকে আমি জিএম দ্বারা প্রকাশ করলাম, এটা হলো আমি জিই দ্বারা প্রকাশ করলাম। ওকে ফাইন। তো এখন আমাদের এখানে বলছে যে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ভর পৃথিবীর ব্যাসার্ধ ভরের এত গুণ। তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আরই এত, এর কত গুণ হবে 0.532 গুণ হবে। এবং ভর হবে কত যথাক্রমে, যেহেতু ভর হবে হলো পৃথিবীর এমি এর 0.11 গুণ। তোমার এখানে অ্যাকচুয়ালি দোলনকাল চাইছে। আমরা জানি দোলনকাল টি সমান কত হয়, টি সমান হয় 2 পাই রুট ওভার এল ভাগ জি। তো এখানে 2 পাই একটা কনস্ট্যান্ট, এল আমাদের সরল দোলকের যে দৈর্ঘ্য আছে সেটাও কনস্ট্যান্ট আছে। তাহলে টি এর সাথে কার সম্পর্ক, রুট ওভার জি এর সম্পর্ক, রাইট? তাহলে আমাদের বের করতে হবে কোথায়, মঙ্গল গ্রহে। তাহলে মঙ্গল গ্রহের পর্যায়কালকে টিএম দিলাম আর পৃথিবীরটাকে টি দিলাম। তাহলে সরাসরি ভাগ করে দিব টিএম ভাগ টিই। বলো তো এইগুলোকে আনার দরকার আছে, 2 পাই এল এগুলো আনার কোনো দরকার আছে না, এরা সবাই কাটা যাবে। এখন একটু আমরা শর্টকাটে ধীরে ধীরে আসবো। তাহলে জি এর সাথে যেহেতু ব্যস্ত নম্বর থেকে রুট ওভার জি এর সাথে, তাহলে রুট ওভার জিই ভাগ কি হবে জিএম হবে।
জি সমান আমরা কি জানি বলতো, জিএম ভাগ আর স্কোয়ার, তাহলে সেই মানগুলো আমরা বসাই দিব। যেহেতু ক্যাপিটাল জি একটা কনস্ট্যান্ট, তাহলে ওটাও কাটা যাবে, তাহলে হবে এম ই ভাগ আর ইর উপর হোল স্কোয়ার গুণন আর এম এর উপর হোল স্কোয়ার ভাগ এম এম, রাইট। তো আমরা যদি এখন এইগুলোর সম্পর্ক দেওয়া আছে, তুমি এই সম্পর্কগুলো থেকে মান বসা দিবা। এটা ক্যালকুলেটর ছাড়া অ্যাকচুয়ালি সম্ভব না, তো এটা আমাদের একটু ক্যালকুলেটরে করতে হবে। আর টিই পৃথিবীতে আমাদের, পৃথিবীর বলছে মঙ্গল গ্রহের সেকেন্ড লোক যেহেতু, তাহলে আমাদের সেকেন্ড লোকের পর্যায়গুলো কত 2 সেকেন্ড, তাহলে তোমার এখানে 2 দ্বারা গুণ করতে হবে। টিটাকে এই পাশে দিয়ে 2 দ্বারা গুণ করে দিলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা। গাছের একটি আপেল পৃথিবীকে এফ বল আকর্ষণ করছে। ধরো এটা হলো আমাদের পৃথিবী, এটা একটা ধরো আপেল, ঠিক আছে, আপেল, এটা ধরো আমাদের পৃথিবী। তো বলছে গাছের একটি আপেল পৃথিবীকে এফ বল আকর্ষণ করছে। তো আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদের ভরদের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, এরকম না? তাহলে এখন এই আপেলটা এফ বল আকর্ষণ করতেছে কোন দিকে, এই দিকে, এই যে স্মল এফ বল আকর্ষণ করতেছে। আবার পৃথিবী আপেলকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করতেছে, ঠিক আছে। তো এখন কোন নিচের কোনটি সঠিক? তো অনেকেই এই কাজটা করে ভুল করে, যে যেহেতু আপেলটা পৃথিবীতে পড়বে তাহলে মনে হয় এফ ইজ গ্রেটার দেন এফ। না, আসলে তা না। এটা একটা কি বল, মহাকর্ষ বল। আর মহাকর্ষ বল একটা আকর্ষণ বল, এবং মহাকর্ষ বল উভয় দিকে সমান বল আকর্ষণ করে। তার মানে অ্যাকচুয়ালি এখানে এফ সমান সমান কি হবে, ক্যাপিটাল এফ সমান সমান স্মল এফ। এটা কিন্তু খুবই কনসেপ্ট একটা কোশ্চেন। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া তাহলে আমাদের এই আপেলটা কেন পড়ে, একটু ভালো করে বোঝো। আপেলের উপরে এফ বলটা পড়ে গেছে, তাহলে এফ সমান আমরা কি জানি, এম এ। তাহলে এখানে আমি এম এ বসায় দিলাম। ওকে, তাহলে দেখো এখানে এ সমান কি আসবে, এফ ভাগ এম, এফ ভাগ এম। এমটা কার ভর, এমটা হলো আপেলের ভর, কারণ এফ বলটা আপেলের উপর ক্রিয়া করছে। তো দেখো আপেলের ভর কিন্তু অনেক কম, আপেলের ভর অনেক কম হওয়ার কারণে ত্বরণ অনেক বেশি হয়। অপরদিকে এই যে আমাদের স্মল এফ আছে না, এটা সমান আমরা স্মল এফ সমান কি লিখবো, বড় হাতের এফ, কারণ স্মল এফটা হলো এই পৃথিবীর এম এর উপর ক্রিয়া করতেছে। তাহলে আমি এম এ লিখলাম, তাহলে এ সমান সমান হবে স্মল এফ ভাগ এম। এম এর মান অনেক অনেক বড়, 6 × 10⁻²৪, অনেক বড়। ফলে দেখা যায় ত্বরণের মান অনেক ছোট হয়, মানে একদম জিরোর কাছাকাছি। এই কারণে দেখবা আপেল নিচের দিকে ত্বরণের কারণে পড়ে, বাট আমাদের পৃথিবী কিন্তু ত্বরণ প্রাপ্ত হয় না। তো এটা অ্যাকচুয়ালি বেসিক কারণ, অনেকের এটা নিয়ে ভুল ধারণা থাকে। ওকে, তারপর আমরা যদি 18 নম্বর দেখি, পৃথিবীর ব্যাসার্ধ এত হলে পৃথিবীর পৃষ্ঠের এত কিলোমিটার উচ্চতা জি এর মান। তাহলে আমরা জানি উচ্চতায় জি এর মান হলো জি এইচ সমান জি ইন্টু আর ভাগ আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা হলো আমাদের মেইন সূত্র। তাহলে জি গুণন আর ভাগ, তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এটা ধরো আর, আবার বলছে পৃথিবীর পৃষ্ঠের থেকে এত উচ্চতে, তার মানে এটা কি ব্যাসার্ধ পরিমাণ। এটা যদি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, এখান থেকে আরো আর উচ্চতায়, এটা তোমাকে বলছে। তাহলে এখানে কি হবে, আর প্লাস আর, তার মানে 2r, এরপর কি হবে হোল স্কোয়ার। ওকে, তাহলে আর আর কাটা গেল, তাহলে কত আসে, জি ভাগ 4 আসে। জি এর মান কত আমাদের, আমরা জানি জি এর মান 9.8। তাহলে 9.8কে আমরা কত করবো, 4 দ্বারা গুণ করবো। তাহলে অ্যান্সার হবে আমার 4 × 8, তাহলে 2 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। তো দেখা যায় অ্যাকচুয়ালি 2 পয়েন্ট কিছু একটা আসবে, ধরো 4 এরকম কিছু একটা আসবে। তাহলে অ্যান্সার কত আসছে আমাদের, এইটা 2.45, 18 বি নাম্বার, একটাই তো অপশন আছে এরকম। আচ্ছা, 19 নম্বর বলছে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ভূপৃষ্ঠ হতে এত কিলোমিটার উপরে বৃত্তাকার পথে ঘুরছে। পৃথিবীর ব্যাসার্ধ এত এবং ভূপৃষ্ঠে মধ্যাকর্ষজনিত ত্বরণ এত মিটার পার সেকেন্ড স্কয়ার হলে উপগ্রহটির বেগ। তো আমরা সবাই জানি ভি সমান সমান সূত্র কি, √/, জি এম ভাগ এই স্মল আর। স্মল আরটা অ্যাকচুয়ালি হলো আমাদের ওই বৃত্তাকার পথের টোটাল দূরত্ব, কেন্দ্র থেকে ওই যে আমাদের যেটাকে বৃত্ত কল্পনা করব সেটা সম্পূর্ণ কিন্তু দূরত্ব হবে এখানে, ঠিক আছে। তো ধরো এইখানে আমাদের বলতে এটা হলো পৃথিবী, এইটুকু ব্যাসার্ধ আর, এখান থেকে আরো 900 কিলোমিটার উপরে যদি আমরা উঠি, তাহলে টোটাল আর আমাদের কত হবে, এই যে 900 কিলোমিটার যোগ 6400 কিলোমিটার, এই টোটাল হবে আমাদের যোগ। একটু ভালো বুঝবা, এটুকু হলো আমাদের 6400 আর এটুকু হলো আমাদের 900 কিলোমিটার। এইটা হলো আমাদের সেই বৃত্তের ব্যাসার্ধ। আমরা যেটাকে অ্যাকচুয়ালি বৃত্ত কল্পনা করব, কেন্দ্র থেকে যে বিন্দুতে আমাদের
বেগ বের করতে হবে ওই বিন্দুর দূরত্ব নিয়ে, মানে ওই দুইটা বিন্দুর মধ্যে যে আমাদের আরটা আসবে সেই আরটাকে নিতে হবে। তাহলে এখানে আমরা সেই মানগুলো যদি বসা দিই, এটাও কিন্তু ক্যালকুলেটর করা সম্ভব না, তো এখানে ক্যালকুলেটর ইউজ করতে হবে আমাদের। ওকে, দেখো এখানে আমাদের 20 নম্বর কি বলছে, কম থেকে বেশি অভিকর্ষ ত্বরণ জি অনুসারে সাজাও। তো ধর এটা আমাদের পৃথিবী দুইটা অক্ষাংশ বা রেখা, এটাকে আমরা বলতে পারি যে দুটা মেরু আছে, এটাকে আমরা বলি নিরক্ষ বা বিষুবীয় রেখা, বিষুবীয়, যেটাকে আমরা থিটার মান কত বলি বলতো 0 ডিগ্রি। আর এটা হলো আমাদের উত্তর, যেখানে আমাদের থিটার মান কত 90 ডিগ্রি। ওকে, তো একটা কথা তোমাদের বলে দেই, তুমি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাবা তোমার জি এর মান তত বাড়ে। তাহলে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে জি এর মান কি হবে, তত বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের এখানে চারটা অবস্থান আছে। একটা হলো বিষুবীয় রেখা, যেটাকে ই দ্বারা নাম দিছে, আর উত্তর মেরুকে আমাদের এন নাম দিছে। আর আমরা যদি একটু গুগল করি তাহলে আমরা এখানে দেখব যে আমাদের এখানে ঢাকার অবস্থান থাকে হলো এইদিকে ধরো, আর রোমের অবস্থান থাকে ধরো এই দিকে। ঠিক আছে, তাহলে আমরা যদি এদিক থেকে এইদিকে যাই তাহলে প্রথমে আমাদের নিরক্ষরেখা, এখন কম থেকে বেশি সাজাইতে বলছে, তাহলে প্রথমে আমাদের ইতে কম, তারপরে আমাদের কি আসবে ঢাকাতে কম, তারপরে তার থেকে বেশি আসবে একটু রোমে, এবং সবচেয়ে বেশি আসবে আমাদের উত্তর মেরুতে, যেটার নাম হলো এন। তাহলে আমরা যদি ক্রমান্বয়ের সাথে কি আসবে ইডি আর এন, অ্যান্সার কি হবে তাহলে আমাদের বি নাম্বার। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এরপরে যদি আমরা দেখি যে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ 3.4 গুণ এত এবং মধ্যাকর্ষণ জনিত ত্বরণ এত হলে মুক্তিবেগ, আমরা ভি সমান কি জানি, মুক্তিবেগ √2gr। তাহলে এখানে আমাদের √2 গুণন জি এর মান কত দেখো তো, এখানে আমাদের জি এর মান 3.7 গুণন আর এর মান কত 3.4 গুণন 10⁶। ওকে, তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, আমরা এখানে 2 গুণন এই 3.7 আছে না, এই 3.7কে আমরা করব কি বলে 37 বানাই দেবো ধরো। তাহলে 37 গুণন, যেহেতু এক ঘর আমরা ডান দিকে নিয়ে গেছি এটাকে, তাহলে 10⁻⁻1 অ্যাড করবো, গুণন এই 3.4কে আমরা 34 বানাই দিব, তাহলে এক ঘর আমরা ডাইনে নিয়ে গেছি, তাহলে আমাদের হবে 10⁻⁻1 গুণন 10⁶। ওকে, আচ্ছা আচ্ছা, এইখানে আর একটু সহজ করা যায়, দাঁড়াও আমি তোমাদের বলি আর একটু সহজ করে কিভাবে করা যায়। তুমি যদি চাও এই 3.7 আছে না, এক মিনিট, এখানে কি আসবে আমাদের √2 গুণন 3.4 গুণন 10⁶ গুণন 3.7। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই 2 গুণন 3.7 আছে না, এটাকে আমরা ধরো 4 ধরে নেব, এটাকে আমরা কি ধরে নেব 4, মানে আমরা একটু মানটাকে বেশি করলাম। আবার 3.4 যেটা আছে না, এটাকে আমরা 3 ধরে নেব, তাহলে মানটাকে একটু কম করলাম, তার মানে কম বেশি করলাম, তাহলে মোটামুটি একটা অ্যাকুরেট অ্যান্সার আমাদের আসবে গুণন 10⁶। তাহলে এখানে কত হচ্ছে 12, 12 দুগুণে 24, তাহলে √24 গুণন √10⁶, আলাদা করে লিখলাম। এটাকে করলে কত আসবে 10⁻3, তাহলে √24 গুণন 10⁻3, এটা হবে আমাদের অ্যান্সার। এখন এখানে দেখো আমাদের 24 আছে, 25 হলে তো আমরা 5 লিখতে পারতাম খুব সহজে, তাই না? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যান্সারটা 5-এর আশেপাশে কিছু একটা হবে, যেহেতু আমি এখানে অ্যান্সারগুলো মানে মানগুলো একটু কম বেশি করে ধরছি। এটা 3.7কে আমি 4 বানাই দিয়েছি, আর 3.4কে আমি 3 বানাই দিয়েছি, একটু কিন্তু আমি কম বেশি করছি, তো বোঝা যাচ্ছে এই অ্যান্সারটা 5-এর আশেপাশে কিছু একটা আসবে। ঠিক আছে, এত গুণন 10⁻3 মিটার/সেকেন্ড। কিন্তু আমরা যদি কিলোমিটার করি তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত আসবে 5 কিলোমিটার/সেকেন্ড, মানে আনুমানিক 5। এখন দেখো 5-এর আশেপাশে অ্যান্সার কত আছে 5.02 কিলোমিটার/সেকেন্ড, তাহলে অ্যান্সার হবে আমাদের কত 21-এর সি। ওকে, আচ্ছা 22 নম্বর কি বলছে, একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হলো। তাহলে দেখো তুমি যদি এই বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাও, তাহলে জি কি হবে বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা টি সমান কি জানি 2π√L/g। তাহলে জি যদি বাড়ে তাহলে আমাদের দোলনকাল কি হবে কমে যাবে, আর দোলনকাল কমে যাওয়া মানে কি সেটা ফাস্ট যাবে, দোলনকাল বা পর্যায়কাল কমে যাবে মানে সেটা ফাস্ট যাবে। ভাই এটা কেমনে, ধরো এটা আমাদের ঘড়ি ছিল, ঠিক আছে, এটা আমাদের একটা ঘড়ি, এই ঘড়িটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসলো, তার সময় লাগলো ধরো হলো আমি বললাম 20 সেকেন্ড।
তো সে যে বেগে গিয়ে আসলো, এখন আমি যদি বলি তার পর্যায়কাল কমে গেছে, একবার ঘুরে আসতে তার 10 সেকেন্ড লাগছে, তাহলে বলো তো সে কি আর আগের মতো দ্রুত বেগে যাবে, নাকি যেহেতু এবার তাকে 10 সেকেন্ডে এই পথটা অতিক্রম করে আবার এখানে আসতে হবে, তাহলে সে অবশ্যই দ্রুত যাবে। তার মানে অ্যাকচুয়ালি সেটা কি ফাস্ট হবে বা দ্রুত হবে। ওকে, আচ্ছা 23 নম্বর বলছে, ধরা যাক এক ব্যক্তি ঘোষণা করলো যে সূর্যে প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে। তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে এটা নিশ্চিতভাবে বুঝতে যে ওই কথা মিথ্যা। তাহলে তোমার কি করতে হবে, সূর্যের আলো আসতে আসতে কত টাইম তোমার লাগবে এই টাইমটা আমরা বের করব। ঠিক আছে, তো এই টাইমটা আমাদের বের করার একটা বিষয়। তো এখানে এস সমান অ্যাকচুয়ালি কি ভিটি, এখানে টি সমান কি হবে এস ভাগ ভি। দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো 1.5 গুণন 10⁸ গুণন কিলোমিটারকে মিটার করে 10⁻³ গুণন করবো, আর আমাদের সূর্যের বেগ হলো 3 গুণন 10⁸। 10⁸ কাটা গেল, 1.5 দিয়ে গুণন করলে কত হয় 2 হবে। তাহলে আমাদের 1000 ভাগ 2 মানে কত 500 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হলো 500 সেকেন্ড। ওকে, আমরা দেখো বলছে সবচেয়ে সহজ উপগ্রহ কক্ষপথ সৃষ্টি করা হয় তা মোটামুটি বৃত্তাকার এবং সেটি পৃথিবীর পৃষ্ঠের ঠিক উপরে। ধরো পৃথিবী, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর এইখান থেকে অল্প একটু উপরে আমরা যদি কক্ষপথ সৃষ্টি করতে চাই, একদম উপরে আমরা যদি একটা কক্ষপথ সৃষ্টি করতে চাই, তখন আমাদের বলছে ওই কক্ষপথে আমাদের বেগ কত হবে। ঠিক আছে, ভি চাইছে। তাহলে আমরা জানি ভি সমান সূত্র হলো √/r GM ভাগ r = √/r GR, এটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে আমরা কোনটাতে করব, এটাতে করব। তাহলে জি আর এই যে এইটুকুর তো অ্যাকচুয়ালি কোনো উচ্চতা নাই, যে বলছো অল্প উচ্চতা, এই যে ঠিক উপরে পৃথিবীটা ঠিক উপরে, সো এটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ আরই কিন্তু বলতে পারি। তাহলে এখানে আমরা আর বসায় দিব। দেখো √/r 9.8 গুণন 6.4 গুণন 10⁻⁶। তো এখানে আমরা এই 9.8কে আমরা 10 ধরে নিলাম, আর 6.4কে আমরা 6 ধরে নিলাম, আর 10⁻⁶কে আলাদা করে রুট করলে আসবে 10⁻3। এখানে 60 হবে, 60 মানে এটা কত 7 × 7 = 49। তাহলে দেখা যাবে যে মানে একদম আনুমানিকভাবে বলা যায় 7 এর কাছাকাছি একটা কিছু মান আসবে, এত গুণন 10⁻3 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি আমাদের অপশনে দেখো সবগুলো কি আছে, কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমরা কি করব, 1000 দ্বারা ভাগ করে দিলে কিলোমিটার হয়ে যাবে। তাহলে কত হবে 7 গুণন 7 কিলোমিটার পার সেকেন্ড। তো অ্যাকচুয়ালি এটা 7 হবে না, 7.92 হবে। কেন বলো তো, কারণ আমি এখানে এই যে 9.8কে 10 ধরছি এবং 6.4 একটা বড় সংখ্যাকে আমি 6 ধরে নিয়েছি, তাই আমার অ্যান্সারটা একটু ছোট আসছে। তো অবশ্যই অ্যান্সারটা আরো বড় আসবে। এখানে তো বোঝাই যাচ্ছে যে 7 এর পরে আরো কিছু হবে, 7 × 7 = 49, তারপরে আরো 11 থাকে, তো 7 পয়েন্ট আরো অনেক কিছু থাকবে আমাদের। তো সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি লিখছিলাম না। ঠিক আছে, আচ্ছা 25 নম্বর আমাদের বলছে সূর্য পৃথিবীর উপরে এত আকর্ষণীয় বল প্রয়োগ করে। ওকে ফাইন, যদি সূর্য থেকে এত দূরত্বে থাকে পৃথিবীর ভর এত হয়, তবে সূর্যের ভর কত হবে। তাহলে এখানে আমাদের বল দেওয়া আছে F সমান জি, এটা হলো ms সূর্যের ভর, আর এটা হলো পৃথিবীর ভর ভাগ দূরত্ব কত 1.5 গুণন 10⁻11, তারপর কি হবে স্কোয়ার হবে। তো এখান থেকে আমরা কার ভর বের করবো, সূর্যের, মানে ms। তাহলে ms সমান কি হবে F গুণন আমাদের যে এই যে 1.5 গুণন 10⁻11, তারপর হোল স্কোয়ার ভাগ GME। তো এটা তো আমাদের কিন্তু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক করা অ্যাকচুয়ালি ইম্পসিবল, একটা কঠিন ক্যালকুলেশন। তো এই টাইপের গুলো সাধারণত আসবে না, আসলে পরে তোমাদের সহজ করে আর কি দিবে। আমাদের 26 নম্বর দেখি, ভূপৃষ্ঠের ঊর্ধ্বে এই দূরত্বে ঘূর্ণায়মান উপগ্রহের বেগ হলো v = √/r GM ভাগ r+h। এটাই হলো আমাদের সূত্র, যেটাকে আমরা লিখি হলো v সমান √/r GM ভাগ r। ওই যে স্মল আর না, স্মল আর মানে হলো পৃথিবীর ব্যাসার্ধ প্লাস পৃষ্ঠ থেকে উচ্চতা, একই জিনিস বোঝায়, আলাদা কিচ্ছু না। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা।